পশ্চিমবঙ্গ থেকে দুদিনের জন্য কোথাও বেড়াতে যাবেন ভাবছেন? চলুন তবে ঘুরে আসি বিহারের রাজগীর, নালন্দা ও বোধগয়া থেকে। এখানে একদিকে যেমন পাবেন পাহাড়, জঙ্গল, সাফারি, গ্লাস ব্রিজের মজা, অন্যদিকে তেমন পাবেন পবপুরী ও বোধগয়ার মতো তীর্থস্থান। তবে চলুন যাত্রা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় 9:45 আর আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আমাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে 12496 প্রতাপ এক্সপ্রেস, যেটা ধরে আমরা যাব গয়া। এটার ছাড়ার টাইম রাত 11:15। আমরা এবার একটু সময়ের আগেই এসে পৌঁছে গেছি। রাজগীর স্টেশন থাকলেও পশ্চিমবঙ্গ থেকে রাজগীর যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই। সেই জায়গায় গয়া যাওয়ার অনেক ট্রেন আছে, আর গয়া থেকে গাড়ি ভাড়া করলে গাড়ির অপশন বেশি পাওয়া যায়, আর রাউন্ড ট্রিপ হওয়ায় খরচ তুলনামূলক কম পড়ে। এছাড়াও কোডারমা স্টেশনে নেমেও এই ট্যুরটা করা যায়, কিন্তু তাতে গাড়ির খরচ বাড়বে। খরচ আরো বাঁচাতে চাইলে গয়া স্টেশন থেকে ট্রেন ধরে রাজগীর এসে টোটোতে রাজগীর ঘুরে দেখা যায়। আমরা বেশ ভোর 5:30 নাগাদ এসে পৌঁছে গেছি গয়া, আর এখান থেকে আমরা দুদিনে পুরো এই জায়গাটা ঘুরে দেখবো এবং এর আশেপাশে যা যা ঘুরে দেখা যায় ঘুরে দেখবো। কিন্তু তার জন্য গাড়ির দরকার। এখানে বাইরে অনেক টোটো, অটো, গাড়ি রয়েছে। আমরা একটা গাড়ি করে নিয়েছি, এই গাড়ি করেই আমরা পুরো ট্রিপটা ঘুরে দেখবো। গয়া স্টেশনের বাইরে পে অ্যান্ড ইউজ টয়লেট থেকে একটু ফ্রেশ হয়ে আমরা রাজগীরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। গয়া থেকে রাজগীরের দূরত্ব 62 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আপনারা চাইলে বাসেও রাজগীর যেতে পারেন, তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। মানুষের অসাধ্য কিছুই নেই। মানুষ চাইলে কি না করতে পারে। ঠিক যেমন মানুষ চাইলে একটা আস্ত পাহাড়কে কেটে বানিয়ে ফেলতে পারে রাস্তা। আমরা এখন রয়েছে বিহারে, আর ঠিকই ধরেছেন, আমরা এখন কথা বলছি দশরথ মাঝির সম্পর্কে। দশরথ মাঝি, মাউন্টেন ম্যান অফ বিহার। তার জীবনের গল্পটা বেশ ইন্সপায়ারিং। তিনি ছিলেন বিহারের গয়া ডিস্ট্রিক্টের কাছে গেহলুর গ্রামের একজন শ্রমিক। তার স্ত্রী পাহাড় থেকে পড়ে আহত হন এবং ওই পাহাড়ই তার স্ত্রীকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত তার স্ত্রী মারা যান। সেই সময়তেই তিনি ঠিক করেন ওই পাহাড় কেটে রাস্তা বানাবেন, এবং প্রায় 22 বছর কাজের পর গয়া ডিস্ট্রিক্টের আত্রি এবং ওয়াজিরগঞ্জ এই দুটো ব্লকের মাঝের যে 55 কিলোমিটার রাস্তা, এই পাহাড় ভেঙে রাস্তা তৈরির ফলে সেটি মাত্র 15 কিলোমিটার এসে পৌঁছয়। তিনি তার কাজের স্বীকৃতি পেতে দিল্লি পাড়ি দেন এবং সেই সময়ে বিহারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নীতিশ কুমার, তিনি তাকে পুরস্কৃত করেন এবং 2016 সালে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে তার ছবি আঁকা একটি স্ট্যাম্পও প্রকাশিত হয়। পাশেই আছে দশরথ মাঝির সমাধিস্থল। আমরা আবার এগিয়ে চললাম। কলকাতা থেকে ট্রেনে গয়ায় নেমে প্রথমেই আমরা গাড়ি নিয়ে চলে এসেছি রাজগীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে দেখবো বলে। এখানে টিকিট অনলাইনে 5 দিন আগে কাটা যায়। অফলাইনে অল্প কিছু টিকিট থাকে, যা লাইন দিয়ে কাটতে হয়। আমরা আগে থেকে টিকিট কাটিনি, তাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। ওই যে দেখুন লাইন পড়েছে এবং একজনকে 4টে করে টিকিট দেওয়া হয়। একটা ফিমেল আর মেল, দুটো আলাদা লাইন রয়েছে। আমরাও লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা নিয়েছি নেচার সাফারির টিকিট আর জু সাফারির টিকিট। এই জু সাফারির টিকিট যেটা, এটার মধ্যে এন্ট্রি এবং তার সাথে পুরো সাফারিটা ইনক্লুডেড। আর নেচার সাফারির যে টিকিটটা, এটার একটা গল্প আছে। এই নেচার সাফারির টিকিটটা হচ্ছে জাস্ট এন্ট্রি ফি। ওখানে গিয়ে তবেই এখানকার যেটা মেন অ্যাট্রাকশন, গ্লাস ব্রিজ বা জিপ লাইনিং, যার যা ইচ্ছা সেটা করার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটের ব্যাপারটা কিন্তু গোলমেলে, হিসাবটাও গোলমেলে, মাথায় রেখে হিসেব করে টিকিট কাটবেন। আমাদের টাইম স্লট যেটা, সেই অনুযায়ী প্রথম আমাদের করতে হবে নেচার সাফারি। নেচার সাফারির জন্য বাস রয়েছে, ওই দিক থেকে আমরা বাস ধরবো। যেটা বলার, এখানে যেরকম টিকিট কেটে ঢুকতে হয়, টিকিটের একটা বেশ ভালোই মূল্য রয়েছে, সেই রকম এই জায়গাটা কিন্তু সুন্দর করে মেনটেন করেছে। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো।
এই যে পিছনে ট্রাভেলারগুলো দাঁড়িয়ে আছে, এতে করেই আমরা এই যে নেচার সাফারির এন্ট্রি পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে গ্লাস ব্রিজের যে এন্ট্রি সেখান অবধি যাব। আর দেখুন, যেহেতু এটা জঙ্গলের ব্যাপার, ফরেস্টের ব্যাপার, তাই জন্য সামঞ্জস্য রেখে বাসগুলোকে ডিজাইনও করা হয়েছে সেই রকম। আমরা সাফারি বাসে উঠলাম। এখানে লাইন দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট বোর্ড বেসিসে গাড়িগুলো যায়। প্রতিটা গাড়ি এসি। বাস আমাদের এখানেই নামিয়ে দিয়েছিল। আর এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে গ্লাস ব্রিজের জন্য। আর এখানে লকার রুমও রয়েছে, চাইলে ব্যাগপত্র এখানে রেখেও ভেতরে যাওয়া যায়। এখানেও 150 টাকা পার হেড টিকিট কাটতে হয়েছে, জাস্ট একটুখানি হেঁটে পৌঁছতে হবে গ্লাস ব্রিজ। আমরা গ্লাস ব্রিজের দিকে এগিয়ে চললাম। এখানে টিকিটের নম্বরের গ্রুপ ওয়াইজ কল করে। তার আগে ওয়েটিং এরিয়াতে বসতে হয়। জুতো খুলে ফেলেছি, কারণ গ্লাস ব্রিজে উঠতে হবে। আর গ্লাস ব্রিজটা যাতে নোংরা না হয়, স্ক্র্যাচেস না আসে, সেই জন্য এরকম একটা কভার দিচ্ছেন ওনারা, তো সেটাও এখন পরে ফেলি। আমরা লাইনে রয়েছি। ফাইনালি আমরা উঠে পড়েছি গ্লাস ব্রিজে। গ্লাস ব্রিজ নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট ছিল। গ্লাস ব্রিজে আসার সময়তে অনেকগুলো জায়গায় স্টপ দিয়ে দিয়ে আসতে হয়। একদম লাস্ট ফেজে আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম, অধৈর্য হয়ে পড়ছিলাম। 12 জন করে একসাথে ওনারা ছাড়েন। তো এখন আমরা উঠতে পেরেছি। সময়ও লিমিটেড, 2 মিনিট মতন সময় ঘুরে আসার জন্য। এখানে নিচটা তো গ্লাস, পুরো ক্লিয়ার, আর চারদিকে হচ্ছে দূরে বিশাল পাহাড়, খাদ। এখানে দাঁড়ালে রোমাঞ্চ জাগবেই। এতগুলো টাকা দিয়ে টিকিট কেটেছি যখন, শুধু গ্লাস ব্রিজ দেখে মন ভরেনি। সামনেই রয়েছে সাসপেনশন ব্রিজ, হেঁটে যেতে হবে। আমরা এখন এগিয়ে যাচ্ছি সেদিকেই। একেই বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। ওই যে আমাদের গ্লাস ব্রিজ, সেখান থেকে যে সাসপেনশন ব্রিজ হাতছানি দিয়ে ডাকছিল আমাদের, তাতে রেনোভেশনের কাজ চলছে বলে এন্ট্রি অ্যালাউড নয়। তো শেষ পর্যন্ত আরও খানিকটা হেঁটে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি, এটাও হচ্ছে বলা যেতে পারে মিনি সাসপেনশন ব্রিজ, একটা পুচকে সাসপেনশন ব্রিজ। ওই রকম যে একটা রোমাঞ্চ সেটা হচ্ছে না বটে, কিন্তু ওই আর কি, এসছি যখন দেখে নেওয়া। সাসপেনশন ব্রিজ থেকে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি এক্সিট গেটের একদম কাছে। এর বাইরেই দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে টোটো করেও পৌঁছে যাওয়া যাবে সেখানে যেখানে বাস আমাদের একটু আগে ড্রপ করেছিল। সেখান থেকেই আবার বাস ধরে আমরা ফিরে যাব যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেইখান অবধি। আমরা টোটোতে বাস ড্রপিং স্টেশনের দিকে এগিয়ে চললাম। এখানে রিফ্রেশমেন্টের জন্য একটা ছোট ফুড কোর্ট রয়েছে, টয়লেট রয়েছে। তো এখানে এসে পেট পুজো করে বাথরুমে গিয়ে তারপর ভেতরে যেতেই পারেন। এখানে আমরা অল্প স্ন্যাক্স খেয়ে সাফারি বাস ধরে এগিয়ে চললাম জু সাফারি পয়েন্টের দিকে। গ্লাস ব্রিজ দেখেই আমরা চলে এসেছি জু সাফারির এন্ট্রি পয়েন্টে, কারণ প্রত্যেকটা টিকিটে একটা টাইম স্লট লেখা রয়েছে। আমরা সেই টিকিট নিয়ে এখন এগিয়ে যাচ্ছি জু সাফারির জন্য। এই যে এখানটায় আমরা বসে আছি, এটা হচ্ছে ওয়েটিং জোন, জু সাফারির ওয়েটিং জোন। জু সাফারির জন্য বেশ লম্বা লাইন। জু সাফারির ভালোই ক্রেজ রয়েছে এখানে। আমরা দেখি কতক্ষণে আমাদের নাম্বার আসে। আমাদের নাম্বার রয়েছে 105, আর এখন মাত্র সিরিয়াল 60 অব্দি ডাকা হয়েছে। বেশ কিছুক্ষণের অপেক্ষার পর আমাদের ডাক পড়লো। আমরা গাড়ির দিকে এগিয়ে চললাম। অনেকক্ষণ প্রতীক্ষার পর আমরা জু সাফারির বাসে উঠে পড়েছি। এবং এই যে বাসগুলো, এইগুলো জানলাগুলো বিশাল বড় বড়। এখানেও কনসেপ্টটা ওই একই রকমের, মানুষ থাকবে গাড়ির ভেতর আর অন্য জন্তু থাকবে বাইরে। এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আছে। কোথায় মনে করতে পারছেন কি? কমেন্ট করে জানাবেন। এখানে প্রতিটি গাড়িতে একজন গাইড থাকেন। গাড়ি থেকে নিচে নামা বারণ। ভাইভারগিরি এবং স্বর্ণগিরি পাহাড়ের মাঝে সুন্দর ল্যান্ডস্কেপ নিয়ে এই জঙ্গল সাফারি। এখানে আলাদা আলাদা ভাবে বাঘ, সিংহ, লেপার্ড, ভল্লুক, হরিণের সাফারি জোন আছে। আমরা বাঘের দেখা পেলাম। বাঘ দেখে সবাই খুব এক্সাইটেড হয়ে পড়ল। আমরা সাফারি শেষে পার্কিং এ এলাম।
এখান থেকে গাড়িতে মার্কেটের দিকে এগিয়ে চললাম। আমরা এখানে গিয়ে হোটেল খুঁজবো ঠিক করলাম। আমরা বিহার ট্যুরিজমের সিদ্ধার্থ হোটেলে উঠলাম। তো সব তো হলো, সারাদিন ঘোরাঘুরি হলো, সব হলো, কিন্তু থাকতে তো হবে, কোথায় থাকা যায়? তো রাজগীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে একটু এগোতেই এই মার্কেট প্লেসের উপরে বেশ কয়েকটা হোটেল রয়েছে, রেস্তোরাঁও রয়েছে। আমরা খুঁজছিলাম, ট্যারিফগুলো চেক করছিলাম। তারপর আমাদের মনে হলো এই বাজার এলাকাতেই থাকাটা বেটার হবে, এবং অনেক খুঁজে আমরা এই হোটেল সিদ্ধার্থ এখানেই থাকার কথা ভেবেছি এবং চেক ইন করেই গেছি। দেখতে পাচ্ছেন ব্যাগে চলে এসছে রুমে। হোটেলটা বেশ ভালোই, এসি। এখন যদিও এসির প্রয়োজন পড়ছে না, তবে যেটা বলবো সেটা হচ্ছে বাইরে কিন্তু ভালোই গরম আছে। গরমকালে এই জায়গাটায় এলে অবশ্যই এসি লাগবে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব পবপুরী। যাওয়ার পথে লাঞ্চ করব আমরা। আমরা এখন এসে পৌঁছে গেছি পবপুরীতে। কমল সরোবরের মাঝে অবস্থিত এই ধর্মস্থান আমাদের শেখায় মানব জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসার গুরুত্ব কতটা। শোনা যায় ভগবান মহাবীর যখন এখানে আসেন তখন এখানে চলছে বিভিন্ন অশান্তি এবং হিংসার একটা পরিবেশ। সেই সময়তে এখানকার রাজারা মহাবীরের কথা শোনেন এবং বোঝেন। তারপরই এই জায়গাটার নাম হয় অপাপপুরী এবং সেখান থেকেই পরবর্তীকালে পবপুরী। গয়া স্টেশন থেকে প্রায় 2.5 ঘন্টা দূরত্বে এই পবপুরী জৈন ধর্মের মানুষদের কাছে বেশ পবিত্র একটি ধর্মস্থান। আজ থেকে প্রায় 2500 বছর আগে জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীরের এখানেই নির্বাণ প্রাপ্তি ঘটে। ভগবান মহাবীরের জন্ম হয়েছিল একটা রাজ পরিবারে, কিন্তু তিনি মাত্র 30 বছর বয়সে তার সমস্ত কিছু ছেড়ে 12 বছর জঙ্গলে তপস্যা করেন, আর তখনই তার কেবলম জ্ঞান প্রাপ্তি ঘটে। মহাবীরের মৃত্যুর পর মহাবীরের দাদা এই মন্দিরে তার চরণ স্থাপন করেছিলেন। সেই থেকেই এই জায়গার নাম হয়ে যায় কিন্তু পবপুরী। সূর্যাস্তের সময় আমরা পবপুরী থেকে রাজগীর ফিরে চললাম। রাজগীর পৌঁছতে সন্ধে হয়ে গেল। রাজগীর মার্কেট এরিয়াতে বেশ কিছু দোকান ও রেস্তোরাঁ আছে। আমরা একটা রেস্তোরাঁ থেকে ডিনার সেরে নিলাম। আমরা আবার ঘোড়ার গাড়িতে চেপে ফিরে এলাম আমাদের হোটেলে। টাঙ্গায় করে আমরা জাপানিজ টেম্পলের দিকে যাচ্ছি। একদম নতুন অভিজ্ঞতা হতে চলেছে, খুব এক্সাইটেড। টাঙ্গায় করে আমরা সকাল সকাল চলে এসেছি জাপানিজ টেম্পল দেখবো বলে। এই রাইডটা বেশ মজার ছিল, একটু ভয় ভয়ও পাচ্ছিলাম, এরকম লাফাচ্ছিল যেরকম হয় স্বাভাবিক। এখন একটুখানি টেম্পলটা দেখে নিই, আবার টাঙ্গাতেই ফেরত যাবো। মজাও লেগেছে। সকাল সকাল আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে। এখানে এসে দেখছি বাইরে যে স্টলগুলো সেগুলো পর্যন্ত এখনো বন্ধ। আমরা এই সকালবেলা চলে এসেছি বলে একেবারে ভিড়ভাট্টা নেই। আর ভীষণ ভালো লাগছে টেম্পলটা, কারণ ঢুকেই রয়েছে একটা বিশাল বুদ্ধের মূর্তি। সেটা দেখতে দেখতেই আমরা চলে এলাম এখানে ভেতরে ঢুকলাম। আমরা আবার ঘোড়ার গাড়িতে চেপেই হোটেলে ফিরে এলাম। এখনো যেহেতু রাজগীর রোপওয়ে খোলেনি, তাই আমরা চেক আউট করে গাড়িতে করে এগিয়ে চললাম নালন্দার দিকে। নালন্দার লোকাল স্পটগুলো ঘুরে দেখতে হলে লোকাল টোটো ভাড়া নিতে হবে। টোটো স্পট অনুযায়ী ভাড়া নেয়। টোটোতে আমরা প্রথম চলে এলাম হিউয়েনসাং মেমোরিয়াল ঘুরে দেখতে। এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট লাগে। টিকিট মূল্য 30 টাকা। হিউয়েনসাং ছিলেন 7ম শতাব্দীর একজন চীনা বৌদ্ধ পরিব্রাজক। তিনি 27 বছর বয়সে ভারতে আসেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিলভদ্রের কাছে পড়াশোনা করেন। এখান থেকে আমরা চললাম ব্ল্যাক বুদ্ধ দেখতে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের পাশেই ব্ল্যাক বুদ্ধ মন্দির আছে।
সারা বিশ্ব থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসেন। স্থানীয়রা একে তেলিয়া ভৈরব বলেন। আমরা এবার এসে পৌঁছলাম নালন্দা বিশ্ববিদ্যালয় চত্বরে। এখানে ঢোকার জন্য টিকিট লাগে। টিকিট মূল্য 40 টাকা জনপ্রতি। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সামনে। আর আমার ঠিক পিছনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পল নাম্বার 3। নালন্দা হিসেবে পরিচিতি পেলেও এই জায়গার স্থানীয় নাম ছিল নালগ্রাম। এখানে বিদেশি বহু শিক্ষার্থী এসেছিলেন শিক্ষালাভের জন্য, যেরকমটা বললাম আর কি। আর তাদের মধ্যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ইৎসিং এরা ছিলেন অন্যতম উল্লেখযোগ্য নাম। এখানে ধাতুবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা এগুলো তো ছিলই, তার সাথে সাথে বিভিন্ন রকমের ধর্মশাস্ত্র এবং বিভিন্ন রকমের ভাষা, এই বিভিন্ন বিষয়ের উপর শিক্ষাদান করা হতো। প্রায় 1500 বছর পুরনো হলেও যেটুকু জানা যায় প্রত্নতাত্ত্বিক হিসেব অনুযায়ী মৌর্য বংশের আমল থেকেই কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা জানা যায়। প্রায় 700-800 বছরের গৌরবান্বিত ইতিহাস নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আমরা এতক্ষণ যে জায়গাটা ঘুরে দেখছিলাম সেখানে পরপর ছিল অনেকগুলো মন্দির আর মনেস্ট্রি। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মূলত এখানে ছিল ওই হোস্টেল। একটু আগেই বলেছিলাম এটা ছিল বিশ্বের সর্বপ্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং এখানেই স্টুডেন্টরা থাকতো। তো কেমন ছিল আসুন একবার দেখি। আর এই যে দেওয়ালগুলো এগুলো ছিল 6 ফুট চওড়া। নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে আমরা বাইরে এলাম। এখানে অনেক দোকান আছে। আমরা একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম ডিম পাউরুটি দিয়ে। এরপর গাড়িতে চলে এলাম রাজগীরের বিশ্ব শান্তি স্তূপা দেখার জন্য। পৃথিবীতে এখন সব থেকে বেশি যে জিনিসটার অভাব সেটা হলো শান্তি। সে আপনি যত বড়ই ধনী হন না কেন বা মহান হন না কেন, যদি শান্তি না থাকে তাহলে সবকিছুই বৃথা। আর যুগ যুগ ধরে সেই শান্তির বার্তা ছড়িয়ে আসছে যে শান্তি স্তূপা, বিহারের সেই বৌদ্ধ শান্তি স্তূপার দিকে আমরা এগিয়ে যাব। ওইদিকে রোপওয়ের লাইন, রোপওয়েতে যাবো আমরা, সেরকমই প্ল্যান আছে। ভিড় কতটা গিয়ে বুঝতে পারবো। আর এদিকে পায়ে হেঁটেও যাওয়া যায়, অনেকটা যেতে হবে। রোপওয়েতে করে আমরা এখন চলে এসেছি শান্তি স্তূপার সামনে। এই যে রোপওয়েটা, এটা কিন্তু বিহারের সর্বপ্রথম রোপওয়ে। বিহারের রাজগীরে 1969 খ্রিস্টাব্দে এই রোপওয়ে প্রথম তৈরি হয়। এই ভীষণ সুন্দর রত্নগিরি পাহাড়ের কোলে প্রায় 2200 ফিট লম্বা এই রোপওয়ে তৈরি করা হয়েছিল। এখন এসে দেখে নেব বিশ্ব শান্তি স্তূপা এবং তারপরে আমরা আবার ফেরার পথ ধরব। এই রোপওয়ে আমাদের 1000 ফুট উচ্চতায় নিয়ে এসছে। আর আমরা দেখতে এসেছি 120 ফুট উঁচু শান্তিস্তূপ। এই শান্তিস্তূপের চারদিকে, ওদিকে একটা দেখলাম, আরো দুদিকে দুটো, মানে টোটাল 4 দিকে 4টি বুদ্ধ মূর্তি রয়েছে। এই বুদ্ধ মূর্তিগুলো বুদ্ধদেবের জীবনের 4টে গুরুত্বপূর্ণ সময়কে বর্ণনা করে। জায়গাটি পাহাড়ের উপরে হওয়ায় ভিউ বেশ সুন্দর। তবে এখানে বাঁদরের খুব উপদ্রব আছে, তাই ব্যাগপত্র সাবধান। দুপুরে রোপওয়ে সার্ভিস 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। রোপওয়ে সার্ভিস স্টার্ট হতে আমরা নিচে নেমে গাড়িতে বোধগয়ার দিকে এগিয়ে চললাম। রাজগীর থেকে বোধগয়ার দূরত্ব 80 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আমরা এখন এসে গেছি বোধগয়াতে। বোধগয়াকে বিহারের আধ্যাত্মিক রাজধানীও বলা হয়। বোধগয়াতে এসে প্রথমেই আমরা যেটা ঘুরে দেখব সেটা হলো জাপানিজ মন্দির। ওইদিকে আগে মন্দিরটা দেখে নিই, তারপর আমরা যাব মহাবোধি মন্দির দেখতে।
নিপ্পনিজ মন্দিরের পাশেই রয়েছে গ্রেট বুদ্ধা স্ট্যাচু। এখানে ৮০ ফিট লম্বা বুদ্ধ পদ্মের ওপর ধ্যানরত অবস্থায় বিরাজমান। এরপর আমরা এগিয়ে চললাম বোধগয়ার মন্দিরের দিকে। এখানে মোবাইল অ্যালাউড নয়, ক্যামেরার জন্য আলাদা টিকিট লাগে। এখানে আছে মহাবোধি মন্দির, যার ভেতর ভগবান বুদ্ধ অধিষ্ঠিত। মহাবোধি মন্দির বৌদ্ধ ধর্মের ৪টি পবিত্র স্থানের মধ্যে অন্যতম একটি। ইউনেস্কো দ্বারা স্বীকৃত এই মন্দিরটি ২৩০০ বছর পূর্বে সম্রাট অশোক দ্বারা শুরু হয়েছিল। প্রতি বছর হাজার হাজার মানুষ শান্তির খোঁজে মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বোধগয়াতে আসেন। মন্দিরের পশ্চিম দিকে আছে বোধিবৃক্ষ, যার নিচে বসে সিদ্ধার্থের বৌদ্ধত্ব প্রাপ্তি ঘটে এবং তাই থেকেই তিনি বুদ্ধ নামে পরিচিত হন। বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংযম শরণং গচ্ছামি। আমরা চোটলানা ব্লগ এখন রয়েছি বোধগয়াতে এবং ঘুরে দেখছি মহাবোধি বৌদ্ধ বিহার। বোধগয়াতে কিন্তু থাকার জন্য ভালো ভালো হোটেল আছে। আমরা এবার বোধগয়াকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম গয়ার দিকে। গয়া মিষ্টি প্রেমীদের জন্য বেশ বিখ্যাত। আমরা এখন চলে এসেছি গয়ার দুটো ফেমাস মিষ্টি ট্রাই করতে। প্রথমেই যেটা ট্রাই করবো ওটা হচ্ছে আনারসা। আলকে গুঁড়ো করে যে আটার মতন তৈরি করা হয় সেটাই হচ্ছে আন, এবং তাতে রস মিশিয়ে তৈরি হয় এই মিষ্টি, যার নাম আনারসা। খেয়ে দেখি কেমন খেতে। অদ্ভুত খেতে, গাটা একদম বিস্কিটের মতন, ভেতরে সম্ভবত ফিট দেওয়া। আর এখন আমার হাতে রয়েছে খোয়া লাই। এই যে লাই, এটা হচ্ছে নদীর ধারে যে রামদানা পাওয়া যায় তার সাথে খোয়া মিশিয়ে এইটা তৈরি করা হয়। এটাও কেমন খেতে আগে খেয়ে দেখি, কোনোদিন তো খাইনি আগে। অন্যরকম। গয়ার অলিতে গলিতে পাওয়া যায় ফেমাস কিছু মিষ্টি। রাতে গয়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ধরে আমরা সকালে হাওড়া ফিরে এলাম। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।